আমার আমার কিন্তু কোনো জায়গায় আক্ষেপ হয়নি, কারণ আমার যতটুকু দেওয়ার আমি কিন্তু দিয়েছিলাম। পরবর্তীকালে যখন আমার সাথে মিলখা সিংজির কথা হয় তখন কিন্তু আমাকে বলেছিল, বেটা করে আমাকে বলতে খুব ভালোবাসতো আমাকে, ফোনে আমাকে যখন বললো যে বেটা ইয়ে যে মানে বোঝা আছে তোমার পিঠে, এটাকে নিয়ে বয়ে চলো না, অ্যাকসেপ্ট ইট অ্যান্ড গো অ্যাহেড। আমি কোনো সময় বাবাকে হয়তো বলেও ফেলেছি যে আমাকে একটা বন্দুক দাও, নাহলে একটা আলুর দোকান খুলে দাও, অ্যাটলিস্ট কিছু তো করি। শি ওয়াজ অ্যালাউড বাই মি, আমি সবাইকে বারণ করেছি না বলতে দিন। তো ওটাতে আমি সত্যি কথা বলছি, আমার বুকে লেগেছিল সেদিন কথাটা। আমি কমেন্ট্রি করছিলাম প্যারিসের অলিম্পিক্সের অফিসিয়াল, তো ওইখানেও আমি এইটা মেনশন করেছিলাম যে উনি বাজার করতে বেরিয়েছিলেন, দেখলেন অলিম্পিক হচ্ছে, একটু খেলে চলে যাই, একটা সিলভার পেয়ে গেছে, কিন্তু ঠিক আছে দুটো হয়তো শাক আজকে কম কিনলাম। আমার ছেলেও কিন্তু অনেকটা আমাকে সাপোর্ট দিয়েছে, ওর যত শিশুই হোক সেই জায়গায়ও কিন্তু আমাকে অনেকটা সাপোর্ট দিয়েছে এবং মরাল বুস্ট দিয়েছে। আজকে আমাদের অল স্পোর্ট পডকাস্টের আড্ডায় যিনি অতিথি, তার পরিচয় তো ডেফিনেটলি আপনাদের সঙ্গে করিয়েই দেব। তিনিও খুব জনপ্রিয়ই ব্যক্তি, অন্তত খেলার দুনিয়ায়। তবে তার পরিচয়ের পাশে, তার নামের পাশে একটা অ্যাডজেক্টিভ রয়েছে, যেটা স্পোর্টসের একদিকে খুব দুঃখের অ্যাডজেক্টিভও মনে হয়, আবার কোথাও একটা আফসোসেরও আমার মনে হয়। সেটা হচ্ছে অলিম্পিক ফোর্থ ক্লাব। বাংলা থেকে অলিম্পিক ফোর্থ ক্লাবের সদস্য জয়দীপ কর্মকার, শুটার জয়দীপ কর্মকার আজকে আমাদের আড্ডার অতিথি। জয়দীপ দাই এবং অবশ্যই তার সঙ্গে তার শুটিং ক্যারিয়ার থেকে শুরু করে বর্তমান পরিস্থিতি এবং আমাদের দেশের রাজ্যের শুটিং সবকিছু নিয়ে আড্ডা হবে, আলোচনা হবে। জয়দীপ দা, আমি জানি না এই ফোর্থ ক্লাব যেটা বললাম, এটা এই অ্যাডজেক্টিভটা কারণ খুব একটা পছন্দের হতে পারে না, বাট স্টিল এটার জন্য একটা আলাদা পরিচিতি তৈরি হয়, কারণ অলিম্পিক একটা ফ্যাক্টর। যখন এটা ঘটলো প্রথম, কারণ আমি যতটুকু জানি যে যখন তুমি অলিম্পিকে যাচ্ছ খুব মেডেলের কথা ভেবে যাওনি, বা তখনও পর্যন্ত অতটা ভাবা হতো না, কিন্তু স্টিল যখন ফোর্থ হয়ে থেমে গেলে এই ফিলিংসটা কেমন ছিল? আমি এটা দিয়েই শুরু করবো। হ্যাঁ, আমার মনে হয় সবচেয়ে বেশি এই প্রশ্নটা আমাকে করা হয়েছে। আমি তাও হয়তো রেডি নই এত বছর পরেও, যদিও অনেক বছর আগের কথা, 2012 সাল, এখন কত 13 বছর হয়ে গেল, 13 বছর হয়ে গেল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সত্যি কথা বলতে, এই যে প্রিপারেশনের কথাটা বলছিলে, আমি না কোনো কম্পিটিশনে যদি আমি খুব ভালো করি, মানে আমি অ্যাকচুয়ালি আই ওয়াজ ডুইং ভেরি ওয়েল বিফোর দ্য অলিম্পিক্স। সো মানুষের এক্সপেকটেশন কি থাকবে না থাকবে, যারা স্টার অ্যাথলিটস আছে তাদের উপর থাকবে স্বাভাবিকভাবে। আই ওয়াজ নট আন্ডার দ্য আর্ক লাইট, রাইট? তো তা হলেও আমার ভেতর থেকে জানা ছিল যে আমার প্রিপারেশন খুব ভালো হয়েছে, কারণ আমি ইউরোপেই করছিলাম এবং আই ওয়াজ এবল টু সি অন্যরাও কীরকম কী করছে। জার্মান টিমের সাথে আমি আছি, লাক্সেমবার্গ টিমের সাথে আছি, আরও ইটালিয়ান টিমও আছে, ওদের সাথে খেলছি। তো আমি বুঝতে পারছি যে আমার প্রিপারেশন খুব খারাপ নয়। তো জেনারেলি কী হয়, প্রিপারেশন যেরকম হয় খেলোয়াড় সেইটা অনেক সময় ম্যাচে বা সেই দিন দিতে পারে না, সেটা যে কোনো খেলাতে। হ্যাঁ, তো আমার একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে আই উইল পুল ইট অফ, আমি করতে পারবো। আমি যা পারফরমেন্স দিচ্ছি আমার ট্রেনিংয়ে বা আমি করছি, সেটা আমি এক্স্যাক্টলি রেপ্লিকেট করতে পারবো। অ্যান্ড আই ওয়াজ ওয়ার্কিং হার্ড ফর দ্যাট, সো দ্যাট আমি কীভাবে মেন্টালি প্রিপেয়ার হই, ওটা খুব বড় কাজ ছিল, শুধু নট অনলি ফিজিক্যালি ট্রেনিং করা। তো যাই হোক, আমার জন্যে আমি কিন্তু আবার আমি যে জানি যে আমার স্কোর ওয়াইজ আমি একটা কোথাও রয়েছি, কিন্তু কোনো সময় কিন্তু আমার মেডেল পাওয়ার উদ্দেশ্য বা এই জিনিসগুলো মাথায় আসেনি। এটা মানুষের হয়তো ভুল বুঝতে পারে যে আমি মেডেলের প্রত্যাশাই করছি না, কেন আমি ধারে কাছে নেই বলে। অ্যাকচুয়ালি নয়, আমি কোনোভাবেই আমার ট্রেনিংয়ের মধ্যে, আমার সাইকোলজির মধ্যে আমি ফলের আশাটা করি না কোনোভাবে। আমি যখনই ওটা করতে থাকবো তখনই আমি কি হব, আমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাব আমার প্রসেস থেকে। এবং টার্গেট ইভেন্ট এটা খুব দরকার, নিশ্চয়ই দরকার, সব খেলারই দরকার। তুমি যদি প্রসেসটা ঠিক করো, যা যা শিখেছো, যা যা পারফর্ম করে এসছো, সেটাকে যদি ঠিক সময়ের মতন তুমি দিতে পারো, তাহলে রেজাল্ট তো অটোমেটিক আসবে। রেজাল্টটা তোমায় গুনে বা তোমাকে এক্সপেক্ট করে তুমি ফিউচারে যাবে না, উইচ ইজ রেজাল্ট। আর তুমি পাস্টে যেও না, তোমার বাজে হয়েছে ভালো হয়েছে সেটা নিয়ে থেকো না, প্রেজেন্টে থাকো, দ্যাট উইল ইল্ড দ্য বেস্ট রেজাল্ট। তো আমি সেভাবেই করেছি। এবার আসছি, অফকোর্স ফিলিং তো খারাপ লাগবে যখন তুমি এত কিছু করার পরেও ব্রোঞ্জের কাছে এসে থেমে গেলে, ফোর্থ। তো কেউ যখন গোল্ড পায়, অফকোর্স এক্সট্যাটিক, হি ইজ দ্য বেস্ট, শি ইজ দ্য বেস্ট। বাট সেকেন্ড যে হয় তার কিন্তু খুব আনন্দ। হ্যাঁ,
আই এম সরি সেকেন্ড যে হয় সে কিন্তু কিছু একটা সময় এসে আমি গোল্ডের কাছাকাছি গোল্ড পেতে পারতাম, অলিম্পিক চ্যাম্পিয়ন হতে পারতাম। যে ব্রঞ্জ আর বাবা বেঁচে গেলাম, একটা মেডেল তো পেয়ে গেছি, সবার আলাদা আলাদা সাইকোলজি হয়। কিন্তু ফোর্থ ইটস অ্যাবিসমাল ফল, মানে একদম পাহাড়ের একদম এজ থেকে পড়ে যাওয়ার নিচে, কিচ্ছু নেই তার, সে জাস্ট অ্যান অলিম্পিয়ান। যেই ফোর্থ হোক। এবার আসছি ভারতবর্ষের কথা। ভারতবর্ষেতে একটা আছে, অফকোর্স আমরা শুনে আসছি, পিটি উষা, মিলখা সিং, এদের নাম আমরা শুনে আসছি, মানে আমার আগে যারা ফোর্থ হয়েছিল অলিম্পিক্সে। বাট ইকুয়ালি তাদেরকে কিন্তু খুব সম্মান দেওয়া হয়েছে। কেননা সত্যি কথা বলতে আমাদের দেশ তো আমেরিকা নয়, অবশ্যই সেই কালচার বা সেই টেকনোলজি বা সেই ইনফ্রাস্ট্রাকচার বা সেরকম ট্রেনিং তো আমাদের হতো না। হ্যাঁ, যে ভুড়ি ভুড়ি মেডেল নিয়ে আসছে, তখন কিন্তু ফোর্থের কোনো ভ্যালু নেই। কিন্তু আমাদের দেশে সেইরকম একটা কম্প্যারেটিভ লেভেল ছিল যে ফোর্থ মানে যথেষ্ট সম্মানীয় জায়গা। হ্যাঁ, আমিও আজকের দিনের ফোর্থ নই, তখনকার দিনে ইট ওয়াজ ডেফিনেটলি ভেরি ডিফিকাল্ট ফর আস টু ইভেন গো টু দ্য ফাইনালস। Perhaps I was a very rare one to be in the finals. A 50-meter event এ প্রথম ফাইনালিস্ট এভার ইন হিস্ট্রি অফ ইন্ডিয়ান শুটিং, অ্যান্ড অফকোর্স কামিং ফোর্থ। তো সেটাতে যেমন সম্মান দিয়েছিল, দুঃখ তো লাগবেই, কিন্তু কোনো জায়গায় একটা থাক, আমার কিন্তু কোনো জায়গায় আক্ষেপ হয়নি, কেন আমার যতটুকু দেওয়ার আমি কিন্তু দিয়েছিলাম। আর আমি সেটা বুঝতে পেরেছি, সেদিন আমি ফিফথও হতাম না, সেদিন আমি থার্ডও হতাম না, সেদিন আমার ফোর্থই ভবিতব্য ছিল, যতটুকু ছিল আই হ্যাভ টু অ্যাকসেপ্টেড। পরবর্তীকালে যখন আমার সাথে মিলখা সিংজির কথা হয়, তখন কিন্তু আমাকে বলেছিল, বেটা করে আমাকে বলতে খুব ভালোবাসতো আমাকে, ফোনে আমাকে যখন বললো যে বেটা ইয়ে যে মানে বোঝা আছে তোমার পিঠে, এটাকে নিয়ে বয়ে চলো না, অ্যাকসেপ্ট ইট অ্যান্ড গো অ্যাহেড। হ্যাঁ, তুমি কিন্তু এটা তোমার ভেতরে থেকেই যাবে সারা জীবন, এটা তুমি এক্সপ্রেস হয়তো করতে পারবে না, করোও না, তুমি এটাকে নিয়ে চলো। সো দ্যাট ওয়াজ আ ভেরি গুড সাজেশন, যেটা ওনার কাছ থেকে, প্রভাত প্রতিম খেলোয়াড়, ওনার কাছ থেকে পেয়েছি, উনিও ফোর্থ অলিম্পিক্সে। এটা মানে সত্যি গায়ে কাটা দেয় এখন আমার বলতে। এটা একটা দারুণ অভিজ্ঞতা। যাই হোক, ফোর্থ কি যাই হোক, আমার ইয়ে ছিল যে আই উইল গো অন, মানে উইথ দ্য স্পোর্ট, সে খেলোয়াড় হিসেবে হোক, পরবর্তীকালে কোচ হিসেবে হোক। কোথাও কি মনে হয় যে একটু আগে বললে না যে ভবিতব্য আমার ফোর্থই ছিল, স্পেশালি যখন টার্গেট ইভেন্টস হয়, মানে এই শুটিং বলো বা আর্চারি বলো, সেখানে কি অন্যান্য খেলার তুলনায় লাখটার উপর নির্ভরশীলতা একটু বেশি হয়? কিছুটা হতে পারে, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন আমি আজকে টিম স্পোর্টে খেলি, আমি একটা দুর্ধর্ষ মানে একটা স্ট্রাইকার, আমি ভালো বল পাস পেলাম না, আমি গোল করতে পারলাম না, আমি হিরো হতে পারবো না, আমি টিমকে জেতাতেও পারলাম না, কিছুটা গালাগালি আমিই খেলাম, আমি গোলকিপার, কোনোভাবে একটা অন্যর আমার নিজের টিমের ডিফেন্সের ভুলে আমি গোলটা খেয়ে গেলাম, কিন্তু সবাই মানুষ আমাকে বাজে বললো, আমি সেটা হতে পারে, এটা রিলেটেড। কিন্তু আমাদের খেলাতে এখানে কিন্তু কেউ তোমার ভালো করতে পারে না, কেউ খারাপ করতে পারে না, ইউ আর অল অ্যালোন অন ইয়োর লেন। সে আর্চারি বলো, তুমি কি বলো, একদম ইন্ডিভিজুয়াল স্পোর্টে। ইন্ডিভিজুয়াল স্পোর্টে আমি টেবিল টেনিসও আছে, কিন্তু টেবিল টেনিস অপোনেন্ট তোমাকে একটা কঠিন ইয়ে করলো, একটা চপ করলো এমন জায়গাতে, অ্যাঙ্গেলে, যেখানে তুমি তুলতে পারলে না। ব্যাডমিন্টনও সেরকম ইনঅ্যাক্সেসিবল জায়গায় একটা ড্রপ শট করে দিল, তার এফেক্টটা কী হলো, আমি পারলাম না ওটাকে ডিফেন্স করতে পারলাম না। সো ওটা তো রিলেশন আছে, আমাদের অপোনেন্ট নেই, আমাদের অপোনেন্ট আমরা নিজে। সো এটা খুব 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 ইন্টেন্স হয়, মানে নিজের সাথে নিজের লড়াই। এখানে তুমি কাউকে হারাতে পারছো না, তুমি পাশের লোক কী করছে তাও ভালো করে জানতে পারছো না। তো এটা একটা আলাদা রকম ইন্টেন্স লড়াই চলে নিজের মাথার মধ্যে। আর তুমি যে লাকের ফ্যাক্টর বলছো, আই গেস লাক গোজ উইথ এভরিথিং। বাজে লাক, ভালো লাক, আমি তো বলতে পারি, একদম নির্দ্বিধায় বলতে পারি যে অনেক সময় আমার জীবনে লাক এসছে যেটা হয়তো আমার প্রাপ্য ছিল না। আর আমার ফিলসফি সবসময়, আমি একটা ছোটোবেলা থেকে জিনিস শিখেছিলাম যে আমি যদি কোনো সময় লাকি হই, আমি ওটাকে একদম মানে অকপটে বলবো যে ইয়েস আই ওয়াজ লাকি। ওখানে আমি কলার তুলবো না যে দেখেছো আমি কিরকম করে দিলাম। আর যখন লাকটা খারাপ হবে তখন আমি কি বলবো, ইস আমারই লাকটা খারাপ, দেখেছো আমার যদি লাক খারাপ না হতো আমি এই করতাম সেই করতাম। সো দ্যাট ইজ অজুহাত। তো তুমি যখন একবার সাহস করে বলবে হ্যাঁ আমি লাকি ছিলাম, আমার এটা হয়তো পাওনা ছিল না, you gain that 1 point and you can use that 1 point when your bad luck is coming. সো এই ফিলসফিটা, আমি একটা মজার ফিলসফি, আমি সবসময় মাইন্ডের মধ্যে খেলে গেছি। সুতরাং আমার কাছে ওটা খুব একটা বড় ফ্যাক্টর নয়। খুব পজিটিভ এই ভাবনাটা আমার মনে হয় সব থেকে বেশি পজিটিভিটি, এবং এটা আমার মনে হয় কোথাও পুশ করে একটা মানুষকে বেটার, আরো বেটার কিছু করতে। যেমন বললাম, আমাদের খেলাটা খুব একা, নিজেকে মোটিভেট করতে হবে, নিজেকে নিজে হিরো বানাতে হবে। তুমি হয়তো জিরো দুনিয়ার কাছে, কিন্তু নিজের কাছে নিজে জিরো হলে চলবে না, নিজের কাছে নিজেকে হিরো থাকতে হবে, আদারওয়াইজ তুমি এগোতে পারবে না। যদি এই স্পোর্টসটা পার্টিকুলারলি আমরা শুরু থেকে জানি খুব এক্সপেন্সিভ, এবং আমি যদি তোমার কন্টেম্পোরারি যাদের দেখেছি, গগন নারং বলো বা যশপাল রানা বলো, অভিনব বিন্দ্রা অবভিয়াসলি তোমার খুব ভালো বন্ধুও ছিল, দে অল কামস ফ্রম আ ভেরি গুড ওয়েল টু ডু ফ্যামিলি,
এবং এই খেলাটা খুব এক্সপেন্সিভ। একটু আগেই তোমার সাথে আমার অফ দ্য ক্যামেরা কথা হচ্ছিল। তো প্রথমত তুমি এই স্পোর্টসটা এলে কি করে, কারণ তুমি ফার্স্ট জেনারেশন, তোমার ফ্যামিলি যে এই খেলাটা খেলছে, এবং অবভিয়াসলি এটাকে হ্যান্ডেল করা, এর যে কস্টিংটা হ্যান্ডেল করা ইনিশিয়ালি এটা কিভাবে হলো? কস্টিংটা হ্যান্ডেল করার কোনো আমার কোনো আইডিয়াই নেই, কারণ আমি এত ছোট বয়সে স্টার্ট করেছি। আমি বুঝতে পারছি আমার মা বাবার ওপর দিয়ে কী গেছে, বেচারারা আমাকে ইয়ে করতে গিয়ে কত কষ্ট করেছি। ফিনমিনাল স্যাক্রিফাইস আমাকে বড় করার জন্য। আমি জানি একটু বড় হওয়াতে হয়তো আমি কোনো সময় বাবাকে হয়তো বলেও ফেলেছি যে আমাকে একটা বন্দুক দাও, নাহলে একটা আলুর দোকান খুলে দাও, অ্যাটলিস্ট কিছু তো করি, একটা বন্দুক কিনবো। আমার বন্দুকই নেই, আমার সবার কাছ থেকে ধার করে করে আজকে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু আমি কত বছর আমার জীবনে নষ্ট হয়েছে, 13 বছর। আমি ওয়েস্ট বলাটা হয়তো উচিত না, আই টেক ব্যাক মাই ওয়ার্ড। স্ট্রাগল করেছি, হয়তো একটা কোনো ভেতরে একটা থাকতো যে আজকে যদি আমি আজকালকার দিনের বাচ্চাদের মতন যে 1 বছর 2 বছরের মধ্যে যদি রাইফেল, 1 বছর 2 বছর 6 মাসের মধ্যে রাইফেল নিয়ে নিচ্ছে নিজের, তো আমাকে 13 বছর একটা ক্যারিয়ারে 13 বছর। সো ইটস অলমোস্ট লাইক ওভার। হ্যাঁ, ওই সময় গিয়ে আমি আমার রাইফেল পেয়েছি, সেখান থেকে নতুন জীবন শুরু আমার। সেখান থেকে গিয়ে আমি এত বয়সে গিয়ে অলিম্পিক্স খেললাম। তো এটা স্বাভাবিক, আমার স্ট্রাগল টাইমটা অনেক লম্বা হয়ে গেল, কিন্তু ছাড়িনি, জেদটা রেখেছি, যেভাবে হোক করবো। বাবা মা মানে ভর্তি করে দিয়েছিলেন, নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছিলেন, জানতেন না এবার কি হবে, অতটা খরচা টরচা। আমাকে প্রথম দিন খুব ভালো একটা মনে করালে, আমি যেদিন প্রথম দিন ভর্তি হয়েছি ক্লাবে, নর্থ ক্যালকাটা রাইফেল ক্লাব, তো সেখানে গেছি। আমাদের একজন মানে উনি যে প্রশিক্ষক ছিলেন, আমি এখনও তাকে প্রথম গুরু এবং গুরু মানি, কারণ আমার খুব একটা কোচ কোনোদিনও ছিল না লাইফে, মানে পার্সোনাল কোচ বা ওরকম কিছু। তো উনি আমাকে প্রথম একটা প্রশ্ন করেছিলেন। ধুতি পরতেন সাদা, একটা ঘিয়ে কালারের ফতুয়া পরতেন। উনি 30 বছর ওই ক্লাবে মালির কাজ করেছেন, এবং ওটা দেখে দেখে উনি শিখেছেন। এবং উনি কোহেলি গাঙ্গুলি, জয়দীপ কর্মকার, আরও বেশ কয়েকজন আছে যাদেরকে তৈরি করেছেন রাউতদা, অক্রুর রাউত ওনার নাম ছিল। তো ও প্রভাব প্রতিম মানুষ। তো উনি আমাকে একটা প্রশ্ন করেন, এই তোর বাবার কাছে পয়সা আছে? যদি থাকে তাহলে খেলতে পারবি। আমি বলি যে আমি জানি না আমার বাবার কাছে পয়সা আছে কিনা, কিন্তু আমি খেলবই। তো মনে পড়ে গেল। তো ব্যাপারটা উনিও রিয়েলাইজ করেছিলেন, এখানে হয়তো তখনকার দিনে ইউর কারেক্ট, সাপোর্ট সিস্টেমটা এত কম ছিল, আজকালকে দিনের মতন নয়। যে তখন জেনারেলি আমরা দেখতাম রিচ ফ্যামিলি থেকেই যারা আসতো, তারা রিচ ফ্যামিলি। খুব ভুল বলনি, এটা খুব ভুল বলনি, কিন্তু হ্যাঁ, আমার মতন কিছু স্ট্রে মানুষ ঢুকে পড়েছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বাড়ির থেকে। কেউ কল্পনা করতে পারবে না কি স্ট্রাগল আমাদের করতে হয়েছে। যেখানে একটা মানুষ সপ্তাহে হয়তো 100-150 রাউন্ড গুলি ছোড়ে, আমি সপ্তাহে 5টা গুলি ছুড়তাম, বাকি আমি আমাদের ড্রাই ফায়ার বলে, যেটাকে ক্রিকেটে আমরা শ্যাডো বলি, হ্যাঁ, উইদাউট ফায়ারিং। তো আমি ওই ধরে করতাম। প্রথমে রাইফেল ছিল না, একটা কাঠের পিসের ওপরে আমি একটা জিআই পাইপকে টেপ করে বেঁধে ওই সেম ওয়েট রেখে রাইফেল, ওটা দিয়ে আমি প্র্যাকটিস করতাম। সো দ্যাট ওয়াজ মাই স্ট্রাগল। কিন্তু ঠিক আছে, আই এনজয়েড এভরি বিট অফ ইট। আমি তার জন্য কোনো আক্ষেপও করি না যে এটা হয়েছে, বাট দেন আমার জেদটা তৈরি হয়েছে ওইভাবে, তো ইটস ফাইন। হ্যাঁ, এখন কিন্তু সিনারিওটা বদলে গেছে, এখন অনেক অ্যাক্সেসিবল হয়ে গেছে সবার জন্যে। আজকে আমরা একাডেমি খুলেছি, আমরা বিদেশ থেকে রাইফেলগুলো নিয়ে আসছি, সো দ্যাট 2,5-3 হাজার টাকা মাসে দিলে সে রেন্টে নিয়ে বন্দুকটা চালাতে পারছে। কিছু বন্দুক তো ফ্রি আছে, তারা ইউজ করতে পারে। আমাদের সময় ওটা ছিল না। আমাকে একটা 2 লাখ টাকা দিয়ে বন্দুক কিনতে হতো, আমি কোত্থেকে পাবো অত টাকা? তো আমার কাছে ছিলও না, ধার চাইলে কেউ যদি দেয় দয়া করে তাহলে চালাতে পারতাম। এই যে তোমরা যে সময়টা করছিলে, এই যে স্ট্রাগলটা, আর আজকে তোমাদের এই যে সাফল্য, তুমি যেটা বলছিলে না যে 4th হয়েও আমার খুব একটা আক্ষেপ নেই, কোথাও কি মনে হয় যে এই যে সিনারিওটা বদলালো? কারণ দেখো, আজকে তোমার পক্ষে তোমার একাডেমিতে তো নিজে থেকে বন্দুকটা কিনে আনা সম্ভব না, ইউ নিড এ স্পন্সর। তো সেটা যে আসছে, মানে এটা কি কোথাও মনে হয় যে এই যে রেজাল্টটা, যেটা অলিম্পিকে মেডেল না দিলেও এই যে 4th ক্লাবে জায়গাটা করে নেওয়া, তারপর পরপর সাফল্য, বা ধরো একটা সময় কুহেলিদিরও একটা ভালো সাফল্যের ট্র্যাক রেকর্ড ছিল, এইটা কি কোথাও মনে হয় যে এইবার অন্তত এটা এই জিনিসটা এখানে কাজে এসছে? এটা কি কোথাও মনে হয়? নিশ্চয়ই, এই লেগেসি যেটাকে বলে। আমার মনে আছে, আমি একটা ছোট্ট ঘটনা বলবো। জাস্ট অলিম্পিক্সের পরেই, আমার ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেই আমাদের 2-3জন বাঙালি অ্যাথলিটকে একটা সম্বর্ধনা দেওয়ার একটা ইয়ে ছিল লন্ডনে, হ্যারো হলে। তো ওখানে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, সেখানে আমাদেরকে ফেলিসিটেট করা হয়েছিল, কিছু বলা হয়েছিল। আমি যখন বলছি, পেছন থেকে একজন মহিলা ওখানেই থাকেন, বাট এনআরআই, উনি উঠে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনারা স্বার্থপর খেলোয়াড়। হ্যাঁ, তো প্রথম যখনই বলা হয়েছে, সঙ্গে অর্গানাইজারে খুব লজ্জা পেয়ে গেছে, তখন বলছি ইনি সিকিউরিটি ডেকে ইনাকে বার করুন। আমি বলছি না, প্লিজ বলতে দিন, উনি কী বলতে চাইছেন, উনি শোনাটা ইম্পর্টেন্ট। উনি বলছে আপনারা নিজেদের জন্য খেলেন, টাকা পয়সা রোজগার করেন,
হ্যাঁ, আমরা খুব একটা করি না টাকা পয়সা রোজগার শুটিং বা বিভিন্ন এইসব অলিম্পিক স্পোর্টস খেলে, যারাই হোক সব উদ্দেশ্যেই উনি বলছিলেন ওভারঅল যে আপনারা নিজেদের জন্য করেন, খ্যাতি, ক্ষমতা, প্রতিপত্তি সব কিছু করেন, করার পরে আপনারা নিজেদের জন্য করেই হ্যাপিস হয়ে যান, পরবর্তী জেনারেশনের জন্য কিচ্ছু করেন না। সেই কারণে আমাদের পরবর্তী জেনারেশন যে আরও ভালো হবে আপনাদের থেকে, সেই জিনিসটা আপনারা করেন না। কেন কি কোনো জায়গায় হয়তো আপনারাই চান না যে পরবর্তী জেনারেশন আপনাদেরকে ভালো করুক, আপনারাই হিরো থেকে যাবেন। এবং বলেছেন উনি কথাগুলো, শি ওয়াজ অ্যালাউড বাই মি টু, আমি সবাইকে বারণ করেছি না বলতে দিন। তো ওটাতে আমি সত্যি কথা বলছি, আমার বুকে লেগেছিল সেদিন কথাটা প্রচণ্ড। আর আমি সবে অলিম্পিক শেষ করেছি, হয়তো 3-4 দিনে আমার ম্যাচ শেষ হয়েছে তারপরে এই ঘটনাটা। এবং এটা কিন্তু আমি বাড়ি ফিরে আসার পরেও আমাকে হন্ট করে গেছে এই কথাটা। সত্যি কি করছি আমরা, দেখুন খেলোয়াড়রা আমরা কিন্তু, বা সাধারণ মানুষরা আমরা সরকারকে দুষতে থাকি, যে সরকার হোক, রাজ্য হোক বা ইয়ে হোক, অ্যাডমিনিস্ট্রেশনকে দুষতে থাকি, অ্যাসোসিয়েশন, ফেডারেশন, দেখুন সবাইকে আমরা দুষতে থাকি, অজুহাত দিতে থাকি, ওনারা করছে না, ওরা কিছু করছে। তো আমরা কি করছি? আমাদেরও তো কিছু করার ক্ষমতা আছে বা করার একটা সদিচ্ছা থাকা উচিত খেলোয়াড়দের। তারা তো সত্যি, যদি কোনো খেলোয়াড় একটা কোনো ভালো কাজ করে থাকে, তার সমাজে যদি একটা নাম থাকে বা কিছুটা হলেও ক্ষমতা থাকে, সেটাকে তো ইউটিলাইজ করা উচিত পরবর্তীকালের পরবর্তী জেনারেশনের জন্য। সো ওইভাবেই কিন্তু ব্যাপারটা আমার স্ট্রাইক করেছিল, এবং সেই জন্য বলছি কোনো আক্ষেপ নেই, আমি কিন্তু ওইটাকে কন্টিনিউ করে যেতে পেরেছি আজকের দিন অবধি। এক্স্যাক্টলি, এবং কোথাও একটা ওটা মানে ড্রাইভ করেছে আর কি, অ্যাবসলিউটলি মোটিভেটিং ফ্যাক্টর, ওটা একটা মোটিভেটিং ফ্যাক্টর হয়েছে। এবার এই যে বিষয়বস্তুগুলো আজ মানে করা হচ্ছে বা তুমি করছো, মানে একটা নতুন একাডেমি করা, এইটা এক ধরনের স্ট্রাগল, আবার অ্যাজ এ শুটার একটা সময় একটা স্ট্রাগল করতে হয়েছে। তো আমি যদি কম্পেয়ার করতে বলি কোনটা বেশি কঠিন, মানে নিজেকে শুটার হিসেবে এস্টাবলিশ করা না শুটিংয়ের পরিবেশ নিজের রাজ্যে বা নিজের এলাকায় তৈরি করা, কোনটা টাফ বেশি? এটা খুব কঠিন প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, কিন্তু খুব কঠিন প্রশ্ন। কেননা এক হচ্ছে এটা একে অপরের পরিপূরক। কেননা আমি কিন্তু আবার বলছি, আমি, তুমি দুটোই করেছো, দ্যাটস হোয়াই আই এম আস্কিং। কারেক্ট। এবং আমি যেমন আগের কথা থেকে আমাদের আসছিল, ওটা মোটিভেটিং ফ্যাক্টর, ওটা একটা। আমি কিন্তু এখনও মনের দিক থেকে খেলোয়াড়। আমি হয়তো ফিজিক্যালি শ্যুট করি না, কিন্তু আমি কিন্তু সেই সেম ডিরাইভ করেছি খেলোয়াড়ের মনোবৃত্তি। যেখানে আমি অসুবিধায় পড়ছি সেখানে আমি স্ট্রং হচ্ছি, যেখানে মনে হচ্ছে হবে না সেই জায়গায় বলছি কেন হবে না, সেই সেম ফিলসফিগুলো নিয়ে কিন্তু আমি আমার কোচিং ইয়েতে আসছি। বাট এখানে একটা ফ্যাক্টর হচ্ছে যে তখন এভরি রেসপন্সিবিলিটি অ্যান্ড রেজাল্ট ইজ মাইন, আমার পুরো ব্যাপারটা। এখানে কিন্তু শয়ে ছেলেমেয়ে রিলেটেড আছে। এখানে একটা দায়িত্ব একার নয়, আমার শুধু রেসপন্সিবিলিটি নয়, এখানে সবার দায়িত্ব রয়েছে। এখানে বিভিন্ন জিনিস করতে হয়, কিছু সময় হয়তো যেই ধারা চলছে তার বিপরীতে। হ্যাঁ, আমি বলছি না খেলোয়াড় হিসেবেও তো হয়নি এই ধরনের স্ট্রাগল, খেলোয়াড়দের প্রচুর পড়ে জীবনে, আমিও ব্যতিক্রম নই। কিন্তু আমার মনে হয় কিছুটা হলে টাফ হচ্ছে শুধু কোচিং নয়, এই দিকে যে একটা এস্টাবলিশমেন্ট করা, হ্যাঁ, খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। কেননা আমি সবসময় মনে করি আমি অলিম্পিক চ্যাম্পিয়ন হতে পারি, আমি 10টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিততে পারি, কিন্তু খেলা তো আমার থেকেই বড় থাকবে সারা জীবন। আমি তো আর খেলার থেকে বড় হব না। আর কেউ, কোনো অ্যাডমিনিস্ট্রেটর, কোনো ফেডারেশন, কোনো অ্যাসোসিয়েশন, কোনো অলিম্পিক চ্যাম্পিয়ন, সে কিন্তু খেলার থেকে বড় হতে পারে না। সো সেই মানুষটা যদি খেলার জন্য করতে পারে স্বতঃস্ফূর্তভাবে এবং ডেডিকেটেডভাবে, যেমন সে নিজের খেলাটা করেছিল, তাতে আমার মনে হয় যে ব্যাপারটাকে অনেকটা ইজি করে দেবে, যতই প্রতিকূলতা আসুক। টাফ কাজ এটা, মানে অনেক বেশি কম্পারেটিভলি আমি বলবো, মানে একটু তোলমোল করার পরে টাফ কাজ এটা। জানি না, এই যে বিভিন্ন আলাদা মানে সেগমেন্টগুলো হয় না, সমস্ত খেলারই আলাদা আলাদা সেগমেন্ট রয়েছে, বাট তোমাদের ক্ষেত্রেই প্রোন, 3 পজিশন, পিস্টল, রাইফেল। এইবার একটা ছেলে যখন খেলাটা শুরু করছে, সে কোন ইভেন্টটা নেবে বা কোন ইভেন্টটা তার জন্য সুটেবল হবে, এটা কিভাবে ডিসাইড হয়? ভালো প্রশ্ন। কেননা শুটিং খেলাটা এমন একটু টেকনিক্যাল, অনেকে এখনও জানে না, আমি বলবো অনেকে জেনে গেছে এখন, মানু ভাকর, অভিনব বিন্দা, এদেরকে দেখে, এদের সাফল্য দেখে প্যারিস অলিম্পিক্সও তো অনেকে জানে। কিন্তু আমি যেটা প্রশ্ন করলে খুব ভালো, আমি বলবো যে আমাদের যেহেতু ইনফ্রাস্ট্রাকচারে এখনও কিছু অভাব আছে, সেটা হচ্ছে 50 মিটার বা আউটডোর ইভেন্টগুলো, 25 মিটার ফায়ার আর্ম যেগুলো হয়, সেটা কিন্তু খুব বেশি আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই আমাদের দেশে বা রাজ্যে, যেখানেই হোক ওটা পাওয়া যায় না খুব একটা, এবং ওটা একটু খরচাবহুল, এটা আমাদের মানতে হবে। শুটিং যেমন এয়ার রাইফেল, এয়ার পিস্টলটা হচ্ছে সবচেয়ে সস্তায়
কিন্তু করা যেতে পারে। একটা গুলির দাম ধরো 1.5 টাকা, এভরিবডি ক্যান অ্যাফোর্ড লাইক 10, 15, 20, 30 রাউন্ডস। হ্যাঁ, ওটা কোনো খরচাই না, ও তো তার থেকে মনে হয় বাচ্চারা মোবাইলে বেশি খরচা করে আজকাল গেম ডাউনলোড করলে। হ্যাঁ হ্যাঁ, বন্দুকের ব্যাপারে আসছে, তারা ইন্ডিয়ান বন্দুক দিয়ে স্টার্ট করতে পারে, যেমন আমার একাডেমিতে সেটা ফ্রি, তুমি স্টার্ট করতে পারো। যখন তুমি গ্র্যাজুয়েট করবে, যেগুলো ইম্পোর্টেড, যেগুলো অলিম্পিকে ইউজ হয়, প্রচণ্ড কস্টলি ওয়েপন ওগুলো। এবার কোনো একটা বাবা মা যদি 2.5 লাখ টাকা 3 লাখ টাকা প্রথমে অ্যাফোর্ড না করতে পারে, উইচ ইজ ভেরি অবভিয়াস, হ্যাঁ, সেখানে আমরা রেন্টে দিই ওগুলোকে, আমরা ইম্পোর্ট করে রেখেছি ওগুলো, আমরা রেন্টে দিই, যাতে একটা কম খরচায় 2-2.5 হাজার 3 হাজার টাকা খরচা মাসে করে একটা অলিম্পিকে যেই রাইফেলটা খেলা হয়, পিস্তলটা খেলা হয়, সেই পিস্তলটা তুমি ইউজ করতে পারো। কিন্তু সে রাইফেল নেবে না পিস্তল নেবে? আচ্ছা, সে প্রোন নেবে না স্ট্যান্ডিং পজিশনে যেটা হয় সেটা, নাকি 3 পজিশন? এয়ার রাইফেলটা স্ট্যান্ডিং এ হয়। এয়ার রাইফেল, এই ডিসিশনটা কিভাবে হয়, মানে কার মধ্যে কোন পটেনশিয়ালটা রয়েছে সেটা কিভাবে? রাইফেল এন্ড পিস্তলের ব্যাপারটা না খুব ডিফিকাল্ট আমি বলবো, আর আমি বলতে এখানে ক্যামেরার সামনেও আমার কোনো ইয়ে নেই। আমি জানি অনেক এক্সপার্টরা হয়তো এটা শুনবেন বা দেখবেন, কিছুটা হলেও আমার সাথে একমত হবেন। ভেরি অনেস্টলি, রাইফেল অ্যান্ড পিস্তলটা না চট করে বলা যাবে না যে কার এটা এক্সপার্টিস হবে, কার মানে কোনটাতে ভালো করতে পারবে। এটা কিছুটা মানে ট্রায়াল অ্যান্ড এরার আর এক্সপিরিয়েন্সে বলতে পারে। জেনারেলি যেটা হয়, খুব টেকনিক্যালি বলতে গেলে, পিস্তলটা এক হাতে ধরা হয়, যারা ডানহাতি বাঁহাতি, এক হাতের একটু স্ট্রেংথ দরকার। আমরা একদম ছোট বাচ্চাকে, আমাদের এখানে অ্যাটলিস্ট, আমরা কিন্তু ধরাই না পিস্তলটাকে। যদি কেউ 8-9 বছর 10 বছরের বাচ্চা হলো, আমরা কিন্তু রাইফেল ধরাই 2 হাতে, যেটা ব্যালেন্স করতে পারবে, উইচ ইজ ইজিয়ার ফর দেম টু ব্যালেন্স। কিন্তু পিস্তলটা একটা ভারী পিস্তল, এক হাতে পুরোটা ধরে থাকা এক নাগারে, এটা হয়তো ছোট বাচ্চাদের রেকমেন্ড করা হবে না। 12 বছর 11 বছর হয়ে যাক, তারপরে হয়তো আমরা ট্রাই করাতে পারি তাদেরকে, বাট আমরা কিন্তু ট্রাই করাই কোনটা থেকে ভালো হবে। আর বাকি রাইফেল ইভেন্ট যেগুলো আছে, 3টে ইভেন্ট তারা করতে পারে, প্রোভাইডেড 12 বছর বয়সে তারা ফায়ার আর্ম করতে পারে। যেমন এই 50 মিটার বললাম, এটাতে 3 পজিশনটা 50 মিটারে হয়, হ্যাঁ, এবং ওটা ফায়ার আর্ম, ওটা 12 বছর থেকে অ্যালাউড, তো সেটা করতে পারে তারা। কিন্তু আগেন ওই রেঞ্জটা পেতে হবে, যেটা একটু স্কারসিটি আছে। আমি বললাম 10 মিটার এয়ার রাইফেল, 10 মিটার এয়ার পিস্তল, এই যে দুটো ইভেন্ট আছে, টু স্টার্ট উইথ আমি সবসময় রেকমেন্ড করবো এই দুটো ইভেন্টে স্টার্ট করো। যারা স্নাইপার হয় তারা কি ইউজ করে? ফানি কোয়েশ্চেন, বাট আমার এটা মানে এই জায়গাটাও তো একটা ব্যাপার, মানে একটা অস্ত্র একটা বাচ্চার হাতে তুলে দেওয়া, মানে তার তখনও মানসিকতাটা কিন্তু তৈরি হয়নি। সে কিন্তু মানে সে নিজে একটা ওয়েপন, মানে যে অস্ত্র চালায় সে নিজেও অস্ত্র, এটা বলা হয়। সেই অস্ত্র, সে সব থেকে বড় অস্ত্র। বন্দুকটা আমার টেবিলে রেখে দিলেও নিজে থেকে চলবে না, সে কিন্তু বড় অস্ত্র। এই যে এটা কি তোমাদের কোনো আলাদা করে কোনো মডেল ক্লাসেস হয়, যে কোনো ভুল জায়গায় কেউ যাতে তাকে ভুল না বোঝাতে পারে, যাতে সে কোনো ভুল না করে ফেলে, এই যে সেফটি সিকিউরিটি, এইটা কিভাবে মেনটেন করো? আই গেস মৌতাম, দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন এভার, যে এই প্রশ্নটা তুমি করলে আমাকে, এটা প্রথম প্রশ্নটা আমি শুনলাম কানে, এবং উইচ ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ শুটিং স্পোর্ট। ডে 1-এ আমরা যেটা শেখাই, উইচ ইজ সেফটি, কীভাবে রেসপেক্ট করবে তোমার ওয়েপনকে, আর তুমি কোনোভাবে ওটাকে বাজে ব্যবহার করবে না। কেউ বাচ্চা মোটিভেটেড হয়ে আসে আমাদের কাছে সিনেমায় ডিসুম দেখে, এক্স্যাক্টলি আমি এই জায়গাটাই বলতে চাই, এক্স্যাক্টলি তাদের এক্সাইটমেন্ট, এবং ওটা শিখে যাওয়া মানে তো ওই বয়স, সে তো শিখেছে, কিন্তু শেখার গুরুত্বটা বোঝার মতো বয়স তো সবসময় হয় না তার। এবং যেটা হয় এই মুহূর্তে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আমরা যদি দেখি, রিসার্চ ফলো করা হয়, ওই তো 15 থেকে আর 25-এর মধ্যেই তো ব্রেন ওয়াশটা বেশি হয়। এইটাকে কি করে তোমরা কন্ট্রোল করো, মানে এটা তাকে কিভাবে? এটা আমি বলছি, ম্যাক্সিমাম 1 সপ্তাহ যদি আমাদের কাছে ট্রেনিং নেয়, দ্য রেসপেক্ট টুয়ার্ডস ওয়েপন, সেটাকে কি করে ব্যবহার করা উচিত, কিভাবে ব্যবহার না করা উচিত, এই জিনিসগুলো আমরা গুলিয়ে খাইয়ে দিই। তাই জন্যে ওদের মাথার থেকে আইডিয়াটাই বেরিয়ে যায় যে কোনো, প্রথম তো কেউ ক্রাইম ভাবে না, একটা 10-12 বছরের বাচ্চা, সে প্রথম যেটা ভাবনা একটা ভাবতে পারে, একটা বেড়ালকে দেখলাম ওটা ল্যাজে গুলি করে দিই, একটা পাখিকে গুলি করে দিই। হ্যাঁ, এই জিনিসগুলো আমি কিছুদিন আগে একটি স্কুলে প্রথম ক্লাস নিচ্ছিলাম, তো সেই স্কুলে আমি প্রথম কথাটাই বলেছি এটা। তার মাঝখানে আমি যখন শেখাচ্ছি, তখন একটি বাচ্চা বলল, হ্যাঁ, যে আমি যদি একটা কোনো পাখিকে মেরে দিই তা তো মরে যাবে। আমি বললাম ইয়েস, তুমি কি চাইবে তুমি কারোর হার্ম করতে এরকমভাবে? তোমাকে যদি কেউ এরকম হার্ম করে তোমার ভালো লাগবে না। সুতরাং এইটা তুমি তো হাত দিয়েও মারতে পারো, তুমি কেন করবে সেটা? তুমি তো লাঠি দিয়েও মারতে পারো। আজকে বন্দুকটা একটা এমন জিনিস যেটার থেকে একটা গুলি বেরিয়ে কারোর ক্ষতি হতে পারে। সুতরাং তুমি কি করবে? তোমার টার্গেট হচ্ছে তুমি অলিম্পিক যাবে, তো তারা আমার সম্বন্ধে জেনেছে, আমি বলছি তোমাকে যদি অলিম্পিক যেতে হয় তাহলে তোমার টার্গেটটা হচ্ছে ওইটা, এগুলো নয়। তো এরকম বিভিন্নভাবে এদেরকে মোল্ড করতে হয়। বাট আই ক্যান ভাউচ ফর ওয়ান থিং, যারা এই শুটিং স্পটে আছে,
ছোট বাচ্চা হোক বড় হোক, তাদের কিন্তু বন্দুকের প্রতি ভাব ধারণাটা অ্যাবসলিউটলি 180 ডিগ্রি উল্টো সেটা অন্য ধরনের বন্দুক নিয়ে ভাবনা চিন্তা করে বা এই যে স্নাইপার স্কুলিংটা হয়, এটা সেফটি ইজ আ মাস্ট থিং। কেননা ভুল হতেই পারে। দেখো আজকে তুমি ওর হাতে তুলে দেওয়া হচ্ছে একটা অস্ত্র, এবং অস্ত্র মানে অনেক খেলাতে আজকে বক্সিং শিখলেও তো কেউ কাউকে মারপিট করতে পারে বা কিছু করতে পারে, বা যে কোনো কমব্যাট স্পোর্ট বা বিভিন্ন ধরনের। আজকে একটা গ্লাসও আমি যদি কাউকে ছুঁড়ে মারি, সেটাও মানসিকতা দিয়ে আসছে, অ্যাজ ইউ টোল্ড, লাইক মানসিকতাটাই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। আমি কিভাবে ইউজ করছি, আমি যদি কনফাইন থাকি, আমি একটা মজার কথাই বলি মাঝখানে সিরিয়াস কথার মধ্যে, আজকে যদি কারোর বাড়িতে চুরি ডাকাতি হয় না, তার বাড়িতে যদি বন্দুক থাকে, সে প্রথম আগলে রাখবে বন্দুকটা যাতে চুরি না ডাকাতি না হয়, পারহ্যাপস ওটা ইউজ করে সে ডাকাতকে এত কস্টলি, নট অনলি কস্টলি, ওর কাছে ডিয়ার, ওটা খেলার জন্য প্রিয় জিনিস, ওইটা এক্স্যাক্টলি। এবং একই সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা ইন্টারেস্ট গ্রো করেছে বলে মনে হয় তোমাদের সময়ের তুলনায়? যদিও যেটা তুমি বলে যে রাইফেল ক্লাব অনেক পুরনো, অনেক দিন ধরে লোকজন সেখানে খেলছে, কিন্তু একটা লিমিটেড এরিয়ার মধ্যে আমরা দেখতাম খুব ব্যাপারটা ছিল যে একটা অঞ্চল, যেহেতু ক্লাবটা ওখানে ছিল, তার 10 কিলোমিটারের মধ্যে এই টেন্ডেন্সিটা ছিল শেখার। কিন্তু এখন সেটা কতটা বদলেছে, এবং শুটিংকে মানে সিরিয়াসলি কতটা নিচ্ছে এখনকার জেনারেশন বা তাদের প্যারেন্টসরা? অবভিয়াসলি আমূল পরিবর্তন ঘটেছে, আনবিলিভেবল চেঞ্জ হয়েছে। মানে আমি যদি পিছনে ফিরে যাই তাতে তো মানে কোনো কল্পনাই করা যাবে না, কিন্তু আমি যদি 5-7 বছর আগেও ফিরে যাই, তাহলেও আমরা কল্পনা করতে পারি না যে এত স্টুডেন্টরা, এত মা বাবারা, মানে সাধারণ মানুষরা শুটিংয়ের প্রতি এতটা আগ্রহী হয়েছে। বিকজ উই গেট এনকোয়ারিজ ফ্রম ডিফারেন্ট পিপল। 2 বছরের 2.5 বছরের বাচ্চার বাবা মারা ফোন করে বলছে আমি পিস্তল খেলাতে চাই, রাইফেল করাতে চাই। এতটা নলেজ তাদের কাছে এসে গেছে যে পিস্তল, রাইফেল। আগে তো আমাদেরকে বলতো যে কোন সিনেমা শুটিং করেন আপনারা। সো এটা তো একটা বড় প্রথম চেঞ্জ। আমার মনে আছে একটা খুব বড় আর্টিকেল বেরিয়েছিল একটা ইংলিশ, কলকাতার খুব মানে ফেমাস ডেইলিতে। হ্যাঁ, তো আমার অলিম্পিক থেকে ফিরে আসার পরে একটা হিউজ আপসার্জ হয়েছিল আমাদের ওইখানে ক্লাবে। বহু মানুষ শুধু এনকোয়ারি করে ভর্তি হচ্ছে শুটিং শিখবো বলে। তো ওটা তো আস্তে আস্তে একটু ফেড হয়ে যায়। ধরুন কোনো একজন ব্যক্তি যদি ভালো করে, তার সাথে একটা আপসার্জ হয় সেই খেলাটার, বাট ইউ নিড এ কন্টিনিউটি টু ইট। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করতে হবে, সেইটা আনফর্চুনেটলি সেরকমভাবে করা হয়নি সেই সময়। ওয়াই? দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন। যে আমার এই যেখানে এত একটা ফোর্থ হওয়া এতটা ইম্প্যাক্ট ফেললো একটা স্পোর্টসকে, আমরা তারপর আর কোনো জয়দীপ কর্মকার দেখলাম না কেন? তুমি যে বললে 13টা বছর কেটে গেছে, অনেকে শুটিং করেছে, এবং শুটিং এমন একটা খেলা যেটা অনেক দিন ধরে করা যায়, এখনো পর্যন্ত বাংলা থেকে আমরা এই লেভেলটা দেখছি না। কিন্তু উইচ ইজ আনফর্চুনেটলি, আমারও নিশ্চয়ই তার মধ্যে দায়বদ্ধতা কিছু আছে, যেখানে আমিও হয়তো কিছু করে উঠতে পারিনি। আমি আমার চেষ্টা করছি, কিন্তু আনফর্চুনেটলি আমি একদিক থেকে বলবো যে সেটা কিন্তু সার্বিকভাবে সেরমভাবে চেষ্টা করা হয়নি যে শুটিং স্পোর্টটাকে তুলে আনা হবে। আমি যতটা একা পারছি করছি কিছুটা, আমি বলছি না কেউ করছে না, কিন্তু যতটা করার কথা সেই জায়গাটা, সেই ডেভেলপমেন্টটা বা সেই রকম ধরনের হচ্ছে না। এখন অনেক ছোট ছোট একাডেমিজ খোলা হয়েছে কলকাতার বুকে, আমাদের শহরতলির দিকে। আমাদেরই স্টুডেন্টরা সেখানে কোচিং করছে, আমাদেরই স্টুডেন্টরা ওখানে গিয়ে একটা করছে কিছু, হুইচ ইজ ভেরি নাইস। কিন্তু স্ট্যান্ডার্ডগুলোকে বাড়াতে হবে। আমি সেটাই বলতে চাইছি, মানে ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার কি আসছে না? এখনো আছে, নিশ্চয়ই আছে। অভিনব, আমি তোমার পর মেহুলির নামটা পেয়েছি ইন্টারন্যাশনালে, তারপর তো আমি কোনো নাম সেরকম পাচ্ছি না। কিন্তু জুনিয়রে আছে, কিছু খেলেছে। কিন্তু হ্যাঁ, অফকোর্স ওই সিনিয়র লেভেলে সেই রকম, কিন্তু আমরা মেহুলিকেও কিছুটা আমরা জুনিয়র, কিছুটা সিনিয়র লেভেলে আমরা দেখেছি সাফল্য পেতে। হ্যাঁ, তারপরে জুনিয়র কিছু প্লেয়ার আছে, তারাও ভালো করছে, কিন্তু সিনিয়র লেভেলে একদম ধারাবাহিকভাবে ভালো করছে ইন্ডিয়া টিমে রয়েছে, কিন্তু খুব অভাব রয়েছে এখনও বাংলার। তো আমি শিওর যে আস্তে আস্তে ধীরে ধীরে হবে। আর আমার মনে হয় বিভিন্ন যে ক্লাব আছে, একাডেমিজগুলো, তাদেরকে একটু মন খুলে একসাথে কাজ করতে হবে। এখানে যে অ্যাসোসিয়েশন আছে তাদেরকেও কিন্তু একটু ইনক্লুসিভভাবে কাজ করতে হবে। তারা যদি মানে ছোট ছোট জিনিস নিয়ে এখন আটকে পড়ে, আমার মনে হয় সেই জায়গা থেকে সেটা কি হচ্ছে কোথাও? সেটা তো হচ্ছে ডেফিনেটলি, সেটাই তো আক্ষেপ। একটা ক্লাবের প্লেয়ার যদি কোনো ফ্যাসিলিটি থাকে, আজকে কি কারোর কাছে এক্সপার্টিজ আছে, কারোর কাছে ইনফ্রাস্ট্রাকচার আছে, বিভিন্ন অন্য স্টেটেও হয়, আমি দেখেছি এটা, কিছু স্কুলের ক্ষেত্রে হয়, ইনফ্রাস্ট্রাকচার তাদের আছে, এক্সপার্টিজ তাদের নেই। কারোর কাছে এক্সপার্টিজ আছে, নিজের কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই। সো দে কম্বাইন ইচ আদার। এখানে উইন উইন সিচুয়েশন হচ্ছে। তুমি তোমার ইনফ্রাস্ট্রাকচার তাদেরকে দাও,
তুমি তার এক্সপার্টিস তুমি নাও, হ্যাঁ, নিয়ে কিন্তু দুজনের লাভ হচ্ছে। এই জায়গাটা কিন্তু অনেক অন্য স্টেটে রয়েছে, কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা দেখি সেই জিনিসটা নেই। তুমি এই ক্লাবে খেললে এই ক্লাবে খেলতে পারবে না, তুমি, তোমার এম্বার্গো আছে, তুমি এই করতে। তো এইগুলো একটু নেগেটিভ জিনিস, যেগুলো আমরা অলরেডি এত তলানিতে রয়েছি, এত ছোট জায়গায় রয়েছি, সেখানে যদি এই ধরনের মানসিকতা থাকে তাহলে কিন্তু এই ধরনের খেলার উন্নতি করা খুব কঠিন, আমি এইটুকু বলতে পারি। বাঙালির আদি অনন্ত সমস্যা তা কিছুটা কিন্তু আমাদেরকেই ভাঙতে হবে। জানি না, আমার এটাও মনে আছে অলিম্পিকের পর তো তোমার একটা বিশাল ফেম, বাট তার আগে আমি একটা স্টোরি করতে গেছিলাম তোমায়, তুমি একটা সময় প্রোনে স্পেসিফিক্যালি এশিয়া নাম্বার 1 ছিলে। এই সেই সময়টাও আমি বলছি, মানে সেই ফ্রেজটা অবশ্যই জিজ্ঞেস করব যে তখন আমি তোমাকে খুব একটা এক্সপ্রেসিভ হতে দেখিনি, আর খুব বেশি এটা নিয়ে আলোচনা হতো না। মানে সেটা কি এই খেলাটার জন্য যে এটা নিয়ে আলোচনা হয় না, নাকি তুমি নিজে বিষয়টা নিয়ে অত কথা বলা বা এ করা পছন্দ করো না সেই কারণে? সত্যি বলতে কি, যখন নিজে খেলি তখন মানসিকতাটা একটু ডিফারেন্ট থাকে। মানে আমার অ্যাটলিস্ট ফিলসফিতে এইটুকু বলে যে আমি যেটা করছি সেটাই অবভিয়াস, এটাই করা উচিত, এটার মধ্যে তো বিশাল কিছু কলার ওঠানোর কিছু নেই। হতে পারে এশিয়া নাম্বার 1 ইজ বিগ, ওয়ার্ল্ড নাম্বার 4 ইজ বিগ, অনেক দিনের জন্য ওয়ার্ল্ড নাম্বার 5 ছিলাম, হ্যাঁ, কিন্তু তখন অতটা রিয়েলাইজ হয় না। বিকজ আমি আমার বাড়িতে গেলেও তুমি দেখবে আমার কোনো মেডেল কোথাও রাখা নেই, আমার কোনো সার্টিফিকেট খুঁজে পাই না। হ্যাঁ, আমি অর্জুন অ্যাওয়ার্ডের সার্টিফিকেটটা হারিয়ে ফেলেছিলাম, আমার রি ইস্যু করতে হয় আমাকে, আমার ওয়ার্ল্ড কাপের মেডেলটা এখনও খুঁজে পাচ্ছি না আমি। হ্যাঁ, তো আমি ওই মেটেরিয়াল ইয়েতে খুব বাজে, আমি মানছি এটা অ্যাপ্রিশিয়েট করা যাচ্ছে না, কেউ অ্যাপ্রিশিয়েট করে না, ইনফ্যাক্ট আমিও হয়তো অ্যাপ্রিশিয়েট করি না, কিন্তু আমার মাইন্ডসেটটাই এরকম যে আমি কোনো কিছু ওইরকম মেটেরিয়াল পাওয়া কি আমার কোনো সময় পেপারে কিছু সেটাকে কেটে রাখা বা ইয়ে করা, আমি জীবনে ওই মোমেন্টের মধ্যে দিয়ে যাইনি যখন আমি গেছি। এখন আমি বলতে পারি এটা, যে যখন একটু একটু বয়স বাড়ছে কিছু নস্টালজিক ফিলিং হয় যে হ্যাঁ এটা যদি রাখতাম ভালো হয়। আমার ছেলের জন্য যেটা করা হয়েছে, আমার বাবা যতদিন বেঁচে ছিলেন কিছুটা চেষ্টা করতেন আমার জন্যে, হ্যাঁ, কিছু রাখতেন কেটে কেটে কোনো পেপার থেকে বা এটা খুব ভালো লাগে, এখনও যদি কিছু দেখি ভালো লাগে, কিন্তু আমি বলবো 70% অফ ইট আমি খুঁজেই পাই না, আর হারিয়ে গেছে। তো এখন মনে হয় মাঝে মধ্যে যে হলে হতো, তাই জন্য আমি বলছি হয়তো আমি অতটা এক্সপ্রেসিভ ছিলাম না, বা এখন হয়তো কিছু কথা আমি বলি আমার আগের ইয়ের সম্বন্ধে, কিন্তু যখন আই এম গোয়িং থ্রু ইট আমি কিন্তু ওটাকে খুব বিশেষ বলে মনে করি না। সো দ্যাট ইজ ভেরি নর্মালি হ্যাপনিং টু মি, উইচ আই শুড নট বোস্ট অ্যাবাউট। জানি না, অভিনব তোমার খুব ভালো বন্ধু ছিল, মানে এখানে এলেও দেখতাম, বা তোমরা একটা সময় রুম শেয়ার করেছো কোনো একটা টুর্নামেন্টে গিয়ে। তো হাউ ওয়াজ দ্যাট ফ্রেন্ডশিপ ফার্স্ট অফ অল, আর স্পেশালিটি কি? কারণ অভিনব ইজ অলসো এমন একটা ক্যারেক্টার যাকে নিয়ে অনেক আলোচনা হয়, এক্সপ্রেসিভ না, যে অলিম্পিক মেডেল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে না, যেগুলো আমাদের একদমই, আমরা ইন্ডিয়ানরা তো বিশেষ করে একটু বেশি আবেগপ্রবণ হই, আবেগের বহিঃপ্রকাশ দেখা যায় না। আমার মনে হয় যে আমি যখন অভিনবের ইন্টারভিউ করতে গেছিলাম, বিফোর গিভিং দ্যাট ইন্টারভিউ যোগা অনেকক্ষণ ধরে করে টোরে তারপরে একটা ইন্টারভিউ দিয়েছিল। সো হি ওয়াজ এ কাইন্ড অফ পার্সন যাকে নিয়ে আলোচনা হয় আর কি। তো অ্যাজ এ ফ্রেন্ড কিরকম, এবং তোমার সাথে কি মেমোরিজ আছে? মেক শিওর আমি এই উত্তরটা দেওয়ার সময় টোটাল বাংলাতে দিই, কেননা এটা যদি অভিনবের কাছে যায় বা আমি ইংরেজিতে বলি ও বুঝতে পেরে যাবে, খুব রেগে যাবে আমার উপরে। জোকস অ্যাপার্ট, অভিনবকে কিন্তু মানুষরা যেভাবে পারসিভ করে বাইরের থেকে, আমি বলবো অতটা কিন্তু সে ওরকম নয়, সিরিয়াস নয় অতটা। আমি বলবো হি ইজ অফকোর্স সিরিয়াস, প্রচণ্ড সিরিয়াস, হ্যাঁ, কিন্তু হি হ্যাজ আ ডিফারেন্ট কাইন্ড অফ আ ক্যারেক্টার। ও যখন ও মানে নিজের মতন থাকে বা আমাদের মতন থাকে, অফকোর্স আমি সব কিছু এখানে শেয়ার করতে পারি না, কিন্তু আমি বলবো হি ইজ আ ফিনমিনাল গাই। মানে ওর মতন ধৈর্য, ওর মতন, মানে আমি খুব শিখেছি ওর থেকে। আমি শুটিং কম শিখেছি, কেননা শুটিংয়ে ওখানে শেখার মতন সেরকম কিছু, ইভেন্টও তো আলাদা, হ্যাঁ ইভেন্টও আলাদা, ওইখানে টেকনিক্যাল মানে ইভেন্ট আলাদা হলে মোটামুটি অনেক কিছু একই হয়, কিন্তু ওগুলো নিয়ে যত না আমাদের কথা হয়েছে, উই শেয়ার আ ভেরি সিমিলার কাইন্ড অফ ফিলসফি, যেটা আমি প্রথম থেকে আলাপের পর থেকে বুঝেছি, এবং সেই জায়গায় ওর থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি, যেটা আমার লাইফের প্রিন্সিপাল কিছু কিছু পাল্টে দিয়েছে, যার মধ্যে একটা নিজের প্রতি স্ট্রিক্ট হওয়া, হ্যাঁ, আর শুধু স্ট্রিক্ট নয়, মানে ভয়ঙ্কর স্ট্রিক্ট হওয়া। এর থেকে বাজে কেউ হতে পারে না তোমার উপরে, তুমি যাকে রিভিউ করবে তুমি যদি একটা ভুল করো বা করবো না প্রথমেই। এই যে ডিসিপ্লিনটা নিজের প্রতি নিজে, তুমি বাইরে কাকে কি ডিসিপ্লিন দেখালে, আমাদের খেলাধুলোতে দেখি, হ্যাঁ, তারা ইম্পর্টেন্ট মনে করে সেটাকেই, যে বাইরে কতটা আমি ডিসিপ্লিন দেখালাম কোচকে, অ্যাডমিনিস্ট্রেটরকে, বাট দ্যাট ইজ নট দ্য রিয়েল ডিসিপ্লিন। রিয়েল ডিসিপ্লিন স্টার্টস ফ্রম ইয়োর সেলফ,
একদম ডিপ উইদিন তোমার ভেতরে থাকতে হবে। তুমি কি কি করছো, রিলিজিয়াসলি করছো, যা শিখেছো সেটা যদি তুমি করতে পারো, তোমার থেকে বড় ডিসিপ্লিন আর কেউ নয়, খেলার ক্ষেত্রে আমি অ্যাটলিস্ট বলছি। তো এই ধরনের আরও অনেক কিছু শিখেছি। বাট ইজ আ ভেরি ফান লাভিং পার্সন বাই দ্য ওয়ে, খুব মজা করে, এবং কী লেভেলের মজা করে সেটা কেউ কল্পনা করতে পারবে না। অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য উইটিয়েস্ট পার্সন আই হ্যাভ এভার মেট ইন মাই লাইফ। ইংরেজিতে বলে দিলাম যাতে শুনতে পাই, ভালো লাগবে। ভালো বলেছে। যদি তো এটাও ফ্যাক্ট, যেমন তুমি অভিনব নিয়ে বললে হি ইজ আ ভেরি গুড গাই, বাট এরকম একটা ব্যাপার রয়েছে যে ইনফ্যাক্ট তোমাদের জেনারেশনের মধ্যে রয়েছে বলেই বলছি, যেটা শোনা যায়, আমরা তো প্রমাণ ছাড়া কথা বলতে পারি না, আমরা যেটা শুনি, তোমরা বলতে পারবে বেটার, যে কন্ট্রোল করার একটা মানসিকতা কিছু মানুষের মধ্যে রয়েছে, যারা অনেকটাই শুটিং ফ্যাটার্নিটিটাকে কন্ট্রোল করে বলে শোনা যায়। ইন্ডিয়ান শুটিংকে, আমি রাজ্যের কথাও বলছি না, আমি বলছি ওভারঅল আমাদের দেশের শুটিংকে। এই ব্যাপারটা কতটা সঠিক এবং এটা কতটা হার্মফুল? এইখানে একটা ব্যাপার আছে যে আজকে আমার সন্তানকেও আমি কতটা স্ট্রিক্ট হব আর কতটা লিবার্টি দেব, সেটা কিন্তু অভিভাবক টু অভিভাবক ইয়ে হয়, এবং অনেকে ব্যালেন্স রাখতে পারে না। আমি এত আদর করে দিলাম, এত ভালোবাসা, এত প্রোটেকশন রাখলাম যে ছেলেটা বিগড়ে গেল কি মেয়েটা বিগড়ে গেল, অথচ আমি ওকে তাকে এতটা বেশি লিবার্টি দিলাম, সব কিছু আমি কোনো রকম খেয়াল না রেখে তুমি যা করেছো করো বাবা, আমি আছি, হ্যাঁ, সেটা তো বিগড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো ইউ হ্যাভ টু স্ট্রাইক দ্যাট ব্যালেন্স। সেম মানে ফেডারেশন, অ্যাসোসিয়েশন, এরা তো অভিভাবক, তো তাদের তুমি কি কি এক হচ্ছে ডেভেলপ করছো, ছেলেমেয়েদেরকে কি দিচ্ছ, তোমার একটা কর্তব্য যে যেমন মা বাবাদের কর্তব্য, যতটা পারবো আমরা ভালো স্কুলে পড়াশোনা করাবো, কিছু ভালো জিনিস দেবো ওদেরকে, বা এ করবো, ওটা যেমন দেবো, অ্যাট দ্য সেম টাইম আমাকে তার কি করছে সেটাকে নিয়ে, কি রেজাল্ট দিচ্ছে সেটার সম্বন্ধেও আমাকে অবগত থাকতে হবে। হ্যাঁ, তো এই ব্যাপারটা আমি বলবো যে আমাদের জাতীয় ফেডারেশন কিন্তু প্রচুর চেঞ্জ হয়েছে এই গত আমি বলবো 15 বছরের মতন, প্রচুর চেঞ্জ হয়েছে, মানে এভার চেঞ্জিং, এখনও চেঞ্জ হচ্ছে। সো দে হ্যাভ লার্নড অল দ্য গুড থিংস অ্যান্ড প্রচুর প্রযুক্তি এনেছে, ট্রান্সপারেন্সি এনেছে, যেটা সবচেয়ে বড় কনফিডেন্স আমার মনে হয় আজকের দিনে জাতীয় ফেডারেশনের কথা বলবো আমি, ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। ট্রান্সপারেন্সিটা কিন্তু খুব দারুণভাবে এনেছে। তাতে তৈরি কি হয়, একটা খেলোয়াড়ের কনফিডেন্সটা তৈরি করায় যে আমি যখন খেলতে যাচ্ছি সেটা ফেয়ার, এখানে কারচুপি হচ্ছে না। আমি ভাবছি তথ্য প্রযুক্তি আছে ক্ষেত্রে, আমি বলছি না, টিম সিলেকশনের ক্ষেত্রেও জাতীয় ফেডারেশন প্রভাব খাটানোর ব্যাপার কি নেই? না, এটা জাতীয় ফেডারেশনে একদমই নেই, কেননা জাতীয় ফেডারেশনে এটা হয় না। তাহলে এটা মিথ? এটা মিথ, কেননা এখন এটা হতে পারে না, কেননা এটা হচ্ছে একটাই কারণে যে এখন যেরকম স্কোরিং সিস্টেম হয়ে গেছে, তাতে কিন্তু কাউকে বাদ দেওয়া খুব কঠিন, কেননা তারা সময়ে সময়ে 2 মাস 3 মাস অন্তর অন্তর র্যাঙ্কিং পাবলিশ করছে, এবং সবাইকে ওপেন রাখছে, ওটা ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে পাবলিশ হয়ে যাচ্ছে, এবং এই ওয়েবসাইটে সব কিছু ইনফরমেশন দেওয়া থাকছে, কোন খেলোয়াড়ের কী র্যাঙ্কিং, কোন খেলোয়াড় কোন জায়গায় কী করেছে, সবাই দেখতে পাবে সবারটা। সুতরাং যদি কোনো রকম অ্যানোমালি থাকে সঙ্গে সঙ্গে কিন্তু এটা চেক করা যেতে পারে যে কোনো জায়গায় কোনো কিছু হচ্ছে। আই থিঙ্ক এই প্রসেসটা কিন্তু গত আমি যেরকম বললাম 15 বছর ধরে কিন্তু চেঞ্জ হতে থাকছে, এবং প্রত্যেক দিন, প্রত্যেক মাস, প্রত্যেক বছরে কিন্তু আরও উন্নতি করছে আমাদের ন্যাশনাল ফেডারেশন, এবং এটা কিন্তু সত্যি সত্যি মানে প্রেজ ওয়ার্দি যে যেইভাবে ট্রান্সপারেন্সি ওরা এনেছে এত বছর ধরে, এবং টিম সিলেকশন হচ্ছে, কীভাবে ট্রায়ালস হচ্ছে। তো খুব মানে অনেক সময় কিছু কন্ট্রোভার্সি হয় যে এত ট্রায়ালস কেন করা হচ্ছে, এরা হাঁপিয়ে যাবে দেশের মধ্যেই প্লেয়াররা, কিন্তু এত পুল অফ ট্যালেন্ট, শয়ে ছেলেমেয়েরা বেছে নেওয়া, 18,500 প্লেয়ার খেলছে ন্যাশনালে 3 টিয়ারে কোয়ালিফাই করে, সারা পৃথিবীতে কোনো খেলাতে খেলা হয় না 18,500 একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে, সেখান থেকে এতজন ছেলেমেয়ে টপ রেজাল্টস করছে, তাদের মধ্যে থেকে কি করে চয়ন করব আমি, বেস্ট অফ বেস্ট যাকে বলবো, আমাকে ট্রায়ালস নিতেই হবে, দে হ্যাজ টু বি হার্ড ওয়ে আউট। তো এটা চলছে, কিন্তু আমার মনে হয় যে যেরকমভাবে জাতীয় ফেডারেশন এগিয়ে গেছে, রাজ্য ফেডারেশন অ্যাসোসিয়েশন যারা আছে তাদেরকেও কিন্তু এই ব্যাপারটা বুঝতে হবে, তাদেরকেও কিন্তু কোমরের দড়ি একদম কষতে হবে, তাদেরকে যদি না তারা এখন করে বা তারা যদি এখন না শেখে, কারণ রাজ্য থেকেই তো যাচ্ছে ইয়েতে জাতীয় স্তরে ওরা খেলাচ্ছে,
কিন্তু তৈরি কোথার থেকে হচ্ছে? রাজ্য থেকে হচ্ছে। প্রাইভেট একাডেমি হতে পারে, ইয়ে হতে পারে, কিন্তু তাদের উপরে কারা আছে? রাজ্য ফেডারেশন, রাজ্য অ্যাসোসিয়েশন, সরি। তো তাদের একটা বড় দায়িত্ব আছে। তারা তো শুধু ওই একটা ইলেক্টেড বডি হলাম, মিটিং করলাম, সেটা দিয়ে আজকের দিনে চলে না। সেটা চলতো 70, 80, 90 সনে চলতো তখনকার দিনে। কিন্তু এখন দে হ্যাভ টু বি ভেরি অ্যাক্টিভ, দে হ্যাভ টু বি ট্রান্সপারেন্ট। তোমার একটা পলিসি থাকতে হবে যে তোমার রাজ্য স্তরে যে কীভাবে টিম যাবে, কাদেরকে তুমি পাঠাচ্ছ, হ্যাঁ, এগুলো তোমাকে সবাইকে একটা ট্রান্সপারেন্ট পদ্ধতি দিতে হবে যে এই রকম সিলেকশন পলিসি, এরা এই র্যাঙ্কিং আছে তাই জন্য যেতে পারছে। এরকম না যে উইমস অ্যান্ড ফ্যান্সির মধ্যে তুমি যাকে খুশি তুলে এনে এখানে দিলে। তার মধ্যে হতে পারে হয়তো তুমি ভুল করছো, কিন্তু আমি বলছি না যে হয়তো কেউ ডেলিভারেট করছে, ডেলিভারেট করতেও পারে, ভেস্টেড ইন্টারেস্ট থাকতেই পারে মানুষের, কিন্তু ভুল করাটা, নেগলিজেন্স কিন্তু এক্ষেত্রে একটা পাপ। আজকে যদি একটা খেলোয়াড় হিসেবে আমরা একটা ভুল চুক করি, আমার একটা গুলি যদি চুকে যায় টার্গেট থেকে, তাহলে ভুলটা কার? আমার ভুল। কে মেডেলটা পেলো না? আমার দেশটা মেডেলটা পেলো না। সেরমভাবেই এই পারফরমেন্সটা ওরিয়েন্টেড যদি আমাদের অ্যাসোসিয়েশন হয়, তাহলে কিন্তু ছেলেমেয়েরা অনেক জোর পাবে এবং আরও বেশি উন্নতি করবে, যেটা তুমি বাংলার কথা বলছিলে। এক্স্যাক্টলি। যদি আমি তোমার ক্যারিয়ারের দিকে যদি দেখি, যখন তুমি অলিম্পিকে যাচ্ছ, স্পেশালি ইউ গন থ্রু আ ভেরি টাফ কন্ডিশন ইন ইউর পার্সোনাল লাইফ। খুব প্রচুর তখন তোমার সমস্যা চলছে একটা। এটা কি কোথাও একটা তোমাকে মোটিভেট করেছিল, নাকি কোথাও একটা, মানে কি বলবো, নাকি কোথাও একটা সেই সমস্যাটা থেকে তোমাকে খেলা বেরিয়ে আসতে সাহায্য করেছিল? এটা মানে আমি ওই সময়টার এক্সপিরিয়েন্সটা আমি জানতে চাই, বিকজ আই নো যে সেই সময়টা খুব খুব কঠিন সময়। হ্যাঁ, খুবই কঠিন এবং খুবই লো একটা, মানে যে কোনো মানুষ ভেঙে পড়ে ওই জায়গায় পরিস্থিতি দিয়ে যাচ্ছিলাম, উইচ ইজ ডেফিনেটলি অনেক মানুষই এই জায়গায় সাধারণ অবস্থাতেই ভেঙে পড়বে, ফরগেট অ্যাবাউট পারফরমেন্স বা অলিম্পিক বা ওরকম কিছু। কিন্তু আমার মনে হয় তুমি যেটা বললে, কিছুটা কিন্তু আমাকে শক্ত হতে সাহায্য করেছে ওই পরিস্থিতিটা। কেননা আমি ছোটোবেলা থেকেই একটা ওই রকম টাইপেরই ছিলাম। তারপরে আমি আবার বললাম, তার আগে আমি অভিনবের সাথেও ছিলাম, সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি যে নিজেকে ক্ষমা করলে চলবে না। তুমি যখন পরিস্থিতিতে পড়ে গেছো, তুমি যখন ধরো তোমাকে প্রতিনিধিত্ব করতে হচ্ছে ভারতের অলিম্পিকে, সেখানে দেয়ার ইজ নো এক্সকিউজ। তুমি সে যাই অবস্থায় থাকো, তোমাকে ফাইট করতে হবে, তোমার বেস্ট ফাইটটা দিতে হবে। আর তোমার হয়তো ওই জায়গা থেকে এক জায়গায় তোমার মনে হয় তোমার গলিটা অন্ধকার, সেখানে ডেড এন্ড, কিন্তু তোমার রাস্তা ওই একটাই, যে খেলা, তুমি যেটা বললে অ্যাকচুয়ালি উইচ ইজ ভেরি কারেক্ট, আই উড সে। খেলা আমাকে ওই এন্ড অফ দ্য টানেলে ওই লাইটটা দিয়েছে, হ্যাঁ, দ্যাট সিলভার লাইনিং দিয়েছে, যে আমার এটাই একমাত্র রাস্তা এই জায়গা থেকে বেরোবার। এবং তখন তোমার তো প্র্যাকটিসটা মানে মারাত্মক লেভেলে প্র্যাকটিস প্রয়োজন আদি তোমার কাছে, সেটা কি বা কি করে ম্যানেজ করতে সেই সময়টা? আমাদের পরিবারে সবাই ছিলেন, মা তো আগলে রেখেছিলেন, সবই করেছিলেন, কিন্তু ডেফিনেটলি আমিও অনেকটাই ব্যালেন্স করার চেষ্টা করেছি কিছুটা। মানসিক দিক থেকে তো খুব বেশি, ফিজিক্যালি আমাকে হয়তো অনেকটা ট্রাভেল করতে হচ্ছিল, আমি অনেক জায়গায় পারছিলাম না ট্রাভেল করতে বা এরকম। কিন্তু যাই হোক, মানে আমি যদিও ওই অধ্যায়টাকে খুব বেশি মনে রাখতে চাইবো না, কিন্তু আমি জানি খুব অপ্রিয় বিষয়, কিন্তু যেহেতু সময়টা এত ইম্পর্টেন্ট যে তোমার অলিম্পিক পারফরমেন্স নিয়ে যদি কথা হয়, তাহলে ওই সময়টা আসবে এবং এই অপ্রিয় কনভারসেশনটাও আসবে। এন্ড দ্যাটস ওয়াই আমি জিজ্ঞেস করলাম। মানে অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আমি তাই বলছি, সেইখান থেকে কিন্তু আমাকে মানে আমার ছেলেও কিন্তু অনেকটা আমাকে সাপোর্ট দিয়েছে। ও যত শিশুই হোক, সেই জায়গায়ও কিন্তু আমাকে অনেকটা সাপোর্ট দিয়েছে এবং মরাল বুস্ট দিয়েছে। হ্যাঁ, ওই রকমভাবে মরাল বুস্ট নয় যে তুমি খেলো যেত, ওরকম ব্যাপার না। একটা যে মানে আমি একটা কারো কাছ থেকে, কাছের মানুষের থেকে আমি একটা জোর পাচ্ছি সেই সময়টায়, হ্যাঁ, যখন মনে হচ্ছে যে ইটস আ ভেরি টাফ সিচুয়েশন, এটার আমি কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না, আমার তখন ওই জোরটাকেই, মানে কি বলবো, যেটা বাংলায় খুব সোজায় বলে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া। দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় মানুষের, তখন সে স্প্রিং ব্যাক করবেই। পারহ্যাপস সেটাও হয়তো কিছুটা পজিটিভ দিক থেকে কাজে লেগেছিল আমার। কারণ আদি তখন এতটাই ছোট, আমার মনে আছে তুমি ফিরে আসার পর ওই যে ম্যাসকটটা ছিল, দ্যাট ওয়াজ আ টেডি বিয়ার ফর হিম। কারেক্ট, ওর কাছে ওটা একটা সফট টয়, ওটা নিয়ে খেলছে। একটা গোল্ড মেডেল বানিয়েছিল আমার জন্য অলিম্পিকে, সাইন দেওয়া, ওটা বানিয়েছিল রাংটা দিয়ে মুড়ে, বলেছিল ঠিক আছে তুমি 4th হওনি তো কি হয়েছে, আমি তোমায় গোল্ড মেডেল দিলাম। রাইট, এটাও আমার মনে আছে। যাই হোক, সেইখান থেকে আজকে বিশ্বকাপে গিয়ে প্রথম
দুটো মেডেল পেলো সেই ছেলেটাই। একদম অবশ্যই। আদির প্রসঙ্গে তো আসবে, আদিকে শুটিং এ আনা, আমি এই জায়গাটাই মানে এর পরেই আসছিলাম, যার জন্যই ব্যক্তিগত জীবনে ঢুকলাম। মানে এই পরিস্থিতি থেকে দাঁড়িয়ে ওর পড়াশোনা, ওকে শুটিং এ নিয়ে আসা, এই এন্টায়ার ব্যাপারটা কিভাবে হলো এবং ও কতটা মানে ও নিজে থেকে আসতে চেয়েছে না এটা তোমার ইচ্ছে ছিল যে শুটিং এ আমি কিচ্ছু নিয়ে আসিনি, ও পাগল শুটিং এর জন্য ছোটবেলা থেকে। ওই যেহেতু আমার সাথে ঘুরতো অনেকটা, তো ওটা ন্যাচারালি এমবেডেড হয়ে গেছিল ওর ইয়েতে, ইনভাইভড হয়ে গেছিল ওর ভেতরে। সো এবং তারপরে ওকে কিছু বলতে হয়নি, মানে হি ইউজ টু রাশ বিফোর মি কে আগে গিয়ে শ্যুট করবো, আমাকে শ্যুট করতে দিত। একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কোয়ালিফিকেশন শেষ হয়েছে, ফাইনাল শুরু হবে, তো আমাকে দেখেছে ও শ্যুট করতে, আমার শুটিং শেষ হয়ে গেছে, জেদ ধরেছে কান্নাকাটি আমি শুটিং করব, তো বলেছে না বাবা শুটিং শেষ হয়ে গেছে। কত বয়স তখন? আই গেস হি ওয়াজ 5-6 এরকম কিছু হবে, কি 7 এরকম হবে, কিছু একটা হবে এরকম। হ্যাঁ, তো ও করবেই, ফায়ার করবেই ও। তো আমি বলছি আমার খেলা শেষ হয়ে গেছে, সবাই বলেছে না বাবার তো খেলা শেষ হয়ে গেছে, এবার আমি কোয়ালিফাই করে গেছি ফাইনালে, তার মানে তখন ফাইনাল হবে। অ্যানাউন্স করেছে জয়দীপ কর্মকার, আমি শুনেছি বাবার নাম অ্যানাউন্স করেছে এক্ষুনি, না বাবা শুটিং করবে, তার মানে আমি করব তার আগে। বিলিভ ইউ মি, 7 না 8 মিনিট ফাইনালটা লেট করানো হয়েছিল অফিসিয়াল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। এই বাচ্চাটা গিয়ে ওখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি, ওয়েট করছি, রাইফেল নিয়েও ফায়ার করলো 3-4টে গুলি, তারপরে বেরোলো, তারপরে আমরা ফাইনাল শুরু করলাম ন্যাশনালে। এই হচ্ছে সেই আদ্রিয়ান কর্মকার। ওয়েটটা কিন্তু আজকে ফল দিচ্ছে গোটা ন্যাশনাল শুটিং ফেডারেশনকে। জয়দীপদা, ভেরি রিসেন্ট লাস্ট অলিম্পিকে শুটিং এর একটা ইভেন্ট ভাইরাল হয়েছে সবার কাছে, দ্যাট দ্য টার্কিশ গাই যিনি এলেন জাস্ট বাজার করতে আসে, শুট করে সিলভার মেডেল নিয়ে চলে গেল। তাহলে সত্যি কি শুটিং এ এত চশমা, এত গিয়ার্স এগুলো পরার দরকার পড়ে না? ইটস সো ইজি। মানে ওইটা অফকোর্স ওটা একটু ভাইরাল হয়েছে, বাট কিছুটা মিথ বাস্টার আমি বলবো, আমি মিস্ট্রিটা করতে চাই না, কিন্তু একটু মিথ বাস্টারটা আমি বলি। ইট ইজ পসিবল, কেন পিস্তল শুটিংয়ে ইউ ডোন্ট নিড স্পেশাল গিয়ার, যেরকম দেখা যায় রোবোটিক টাইপের ওই রাইফেল শুটিংয়ে লাগে, ওগুলো লাগে না পিস্তল শুটিংয়ে, জুতো ছাড়া। জুতো একটা স্পেশাল পরতে হয়, চশমা অনেকে পরে স্পেশাল চশমা অ্যাঙ্গেলের জন্য, কার কীরকমভাবে অ্যাঙ্গেল মাথাটা থাকে সেটার উপরে। অনেকে এমনি গ্লাসও ইউজ করে, যেমন তুমি আমি পরে আছি, হ্যাঁ, তো সেটাও ব্যবহার করা যায়। ইয়ারিং প্রোটেকশন যেটা থাকে, কেন যেহেতু এয়ার পিস্তলে আওয়াজটা একদম নগণ্য মাত্র, তো অনেকে লাগায়, অনেকে লাগায় না, ইয়েটা কি বলে ইয়ার প্লাগস, তো সেটাও দরকার পড়ে না, অনেকে বলে না ওটা লাগাতে হয় বা করতে হয়, হ্যাঁ, তো সেটাও লাগে না। বাট যেমন ইউসুফ দিকেচ যার কথা বলা হচ্ছে, উনি বহুদিন শুটিং করছেন, আজকে নয়, উনি খুব সম্ভবত 12-15 বছর আগের থেকেই শুটিং করেন। হ্যাঁ, ভালো শুটার, বাট উনি যেইভাবে মানে ওই ড্রামাটিক ব্যাপারটা হয়ে গেল প্যারিসে, তো ওর হিজ লুক এন্ড অল দ্যাট সব কিছু একদম মানে মিলে গেছে একদম, পুরো সে একটা জেমস বন্ড টাইপের ইয়ে আছে। যেমন তুমি বাজারের কথা বলছি, ইনফ্যাক্ট আমি কমেন্ট্রি করছিলাম প্যারিসের অলিম্পিক্সের অফিসিয়াল, তো ওইখানেও আমি এইটা মেনশন করেছিলাম যে উনি বাজার করতে বেরিয়েছিলেন, দেখলেন অলিম্পিক হচ্ছে, একটু খেলে চলে যাই, একটা সিলভার পেয়ে গেছে, কিন্তু ঠিক আছে দুটো হয়তো শাক আজকে কম কিনলাম, হ্যাঁ, একটা মেডেল নিয়ে আসলাম, এরকম একটা মজার ব্যাপার হয়ে গেছিলো। অ্যান্ড ইট ওয়াজ ভাইরাল। ইলন মাস্ক থেকে শুরু করে কত মানুষ ওকে নিয়ে টুইট করেছে, বলেছে সিনেমায় নামানো উচিত। ইনফ্যাক্ট ও এখন আবার একটা সিনেমাতে চান্সও পেয়েছে। হ্যাঁ, ভেরি নাইস গাই, সফট স্পোকেন গাই। কিন্তু এটা বলবো যে পিস্তল শুটিং বিশেষ করে, ওটা কিন্তু অত কিছু অত এরকম যাকে বলে তামঝাম নেই, লাগে না, না লাগে না, তুমি ওটা এমনিতেই স্টার্ট করতে পারো। এবং যে কোনো দিন আমি তোমাকে ইনভিটেশন জানাচ্ছি, তুমি আমার একাডেমিতে আসো, ওই রকম ধরনেরই অনেকে মানুষ পাবে, এবং তুমি এজেড মানুষও পাবে। হি ইজ 51 বাই দ্য ওয়ে, তুমি 55 ইয়ার্স ওল্ড শুটার দেখতে পাবে আমার একাডেমিতে, তারাও ওরকম টাইপেরই ভাবেই শ্যুট করছে। হ্যাঁ, তো ইটস আ ভেরি কমন থিং, বাট আগেন গুড ফর দ্য স্পট, যে সারা পৃথিবীতে ওয়ান অফ দ্য বেস্ট ইনফ্লুয়েন্সার প্যারিস অলিম্পিক্সের একজন শুটার হয়েছিল, সেটা ইউসুফ দেখেছে। ওয়েল, এজের কথা যেহেতু বলে, শুটিং তো একটা অনেক দিন ধরে করা যায়। ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে তোমার যে 4th হলে সেবার যিনি গোল্ড জিতলেন তিনিও যথেষ্ট এজেড ছিলেন, তার 8th অলিম্পিক্স ছিল, 8th অলিম্পিক ছিল। তোমার মধ্যে হি ওয়াজ গেটিং ক্রেজি যে আমাকে পেতেই হবে এবার মেডেল। তো কিন্তু তোমাকে দেখলাম না, তুমি খুব তাড়াতাড়ি ছেড়ে দিলে কেন? মানে প্রথম প্রশ্নটার সাথে আমি বললাম না যে আমার সময়টা এতটা প্রথমেই চলে গেছে। হ্যাঁ, আর তার উপরে কিন্তু এজটা তো ফ্যাক্টর না এখানে, তাহলে কন্টিনিউ। আমাদের এইখানে না, আমি বলবো আমাদের দেশে খুব বেশি দেখবে না তুমি, এটা কারণ হচ্ছে সোশ্যাল সিকিউরিটিটা অতটা নেই আমাদের।
কেন আমাদেরকে এত ফাইট করতে হয় যখন আমাদের বয়সটা বেড়ে যায়। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত ধারণা। একদম, যে কোনো প্রফেশনে। হ্যাঁ, তো ওইখানে তোমার ফ্যামিলির দায়িত্ব, তোমার আরও অনেক কিছু, তুমি ব্যবসা করবে, তুমি চাকরি করবে, সেই জায়গায় তোমাকে যেরকম ইনভলভমেন্ট শুরু হতে হবে, যেরকম তোমার বয়স বেড়ে যাচ্ছে, তোমার মা বাবাও তখন আর নেই, মানে আমি এটা ওভারঅল বলছি। তো সেই ক্ষেত্রে ফোকাসটা কমে যায় তখন খেলাধুলোর থেকে ধীরে ধীরে। তাই জন্য অনেক সময় বলা হয় যে ফ্যামিলি বা এগুলো হয়ে গেলে ধীরে ধীরে আস্তে আস্তে মানুষের একটু পারফরমেন্স ডাউন হয়। সবার কথা বলছি না আমি এখানে, কিন্তু এক্সেপশনস অফকোর্স থাকবে, সব ক্ষেত্রেই থাকবে, কিন্তু জেনারেলি দেখা যায়। সো আই থিঙ্ক আমাদের এখানে একটু কঠিন ওই কাজগুলো করা। আর যেমন যার প্রাইম একটা চলে গেছে এতদিন ধরে, ইউ ট্রাইন আফটার সো মেনি ইয়ার্স অ্যান্ড দেন আফটার লট অফ স্ট্রাগল অ্যান্ড থ্যাঙ্কস টু দ্যাট লেডি যে আমাকে প্রশ্নটা করেছিল, আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিল যে তুমি কি করছো নেক্সট জেনারেশনের জন্য। হ্যাঁ, তো এগুলো একটা প্রেপ করে যে আমি এবার তো আমার বয়স হয়ে যাচ্ছে, তো সত্যি আমার তো কিছু করা উচিত এখানে, কারণ আমি দেখতে পাচ্ছি আমার রাজ্যে শুটিংটা একদম রসাতলে চলে গেছে, কিচ্ছু কেউ করছে না। আমি অন্য কাউকে অ্যাসোসিয়েশনকে দোষারোপ করবো, একে করবো তাকে করবো, তার থেকে আমি নিজে হালটা ধরি। তার থেকে তো আজকে 2015 সাল থেকে আমি যবে শুরু করেছি আমার একাডেমি, আজকে 1250 প্লেয়ারকে তো আমি বাংলায় তৈরি করেছি। 1250, ইটস নট আ ম্যাটার অফ জোক। হ্যাঁ, এখনও পর্যন্ত বাংলায় সবচেয়ে বেশি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যারা যায় সেটা আমাদের একাডেমি থেকেই যায়। হ্যাঁ, এটাও তো আমি একটা করতে পারি যে আমার কিছুটা টুকরো আমি দিয়ে এটাকে তো তৈরি করতে পেরেছি। আই থিঙ্ক ইটস ওয়ার্থ। থ্যাংক ইউ। সময় শেষ হয়ে যাচ্ছে, গল্প শেষ হয় না, কারণ জয়দীপদার মতো এক্সপিরিয়েন্স লোকজন পেলে বহু প্রশ্ন থাকে, অনেক কিছু জানার থাকে, হয়তো অনেক প্রশ্ন করলাম, অনেক কিছু বাকি রয়ে গেল, অন্য কোনো সংখ্যায় সেসব নিয়ে আলোচনা। এবং অবশ্যই এই ধরনের একটা মঞ্চে আদিকেও চাইবো আমরা, যদি সময় সুযোগ হয়, যদিও সেই মুহূর্তে শহরে থাকে না, সেটারও অপেক্ষায় রইলাম। আজকে বিদায় নেব। কেমন লাগলো এই শোটা অবশ্যই জানাবেন এবং আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে, এবং ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেল অলস্পোর্ট টিভিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের পডকাস্টে। নমস্কার।